গণিতে আমরা বিভিন্ন রকমের শেপ নিয়ে কাজ করে থাকি। এদের মধ্যে বাস্তব জীবনে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে বৃত্ত বা সার্কেল। কোথায় নেই এর ব্যবহার? পিৎজা থেকে শুরু করে মায়ের হাতে বানানো পিঠা, পাতা সেলাই করে লাগিয়ে দেওয়া তোমার শার্টের বোতাম, কিংবা মেলায় চড়া নাগরদোলা অথবা গানের সিডিও বৃত্ত আকারে বানানো। ইতিহাস লিপিবদ্ধ করার আগে থেকেই বৃত্তাকার শেপের ব্যবহার দেখা যায়। আদিমকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চাকার আবিষ্কার মানব সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের প্রথম উপপাদ্য সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। আধুনিক কালে ধারণা করা হয় গ্রিক শব্দ কিরকিয়স অথবা কুকলস থেকেই বৃত্তের ধারণা শুরু, যার ইংরেজি অর্থ লুপ বা রিং। চলো জেনে আসি বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে। একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের সকল বিন্দু দ্বারা গঠিত গোলাকার সুষম আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। এর মানে হচ্ছে একটি বৃত্ত হতে গেলে সব সময় দুইটি জিনিস থাকতে হবে। একটি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, যাকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। 2, ওই বিন্দু হতে সমান দূরত্বের অসংখ্য বিন্দু। এই সমান দূরত্বের বিন্দুগুলোকে সমদূরবর্তী বিন্দু বলে। এখন এই সমদূরবর্তী বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি অথবা অসংখ্য বিন্দু বসাতে থাকি, তাহলেই আমরা একটি বৃত্ত পেয়ে যাব। বৃত্তের বাহিরের অংশ বা পরিসীমাকে বলা হয় পরিধি। যেহেতু আমরা সমান দূরত্ব নিয়ে এঁকেছি, তাই কেন্দ্র হতে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। এই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কেন্দ্রবিন্দু হতে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বই হল ব্যাসার্ধ। জেনে রাখা ভালো যে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত সকল বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলে। এখন আমরা বৃত্তের জ্যা ও ব্যাস নিয়ে জানব। বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে বৃত্তের জ্যা বলে। ধরি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এ এবং আরেকটি বিন্দু বি। এখন যদি এ বি যোগ করি, তবে এ বি হল বৃত্তের একটি জ্যা। একইভাবে সিডি, ইএফ, জিএইচ সবগুলোই হলো জ্যা, কারণ এই সবগুলো সরল রেখার দুই মাথায় বৃত্তের পরিধির উপর আছে। এভাবেই একটি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুকে অগণিতভাবে যোগ করে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। এখন আমরা খেয়াল করি, সব থেকে বড় জ্যাটা বৃত্তের একদম মাঝে আছে বা কেন্দ্র দিয়ে যায়। একে বৃত্তের ব্যাস বলে, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস। একে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। আরও খেয়াল করলে দেখবে দুটি ব্যাসার্ধ মিলে একটি ব্যাস তৈরি করে, অর্থাৎ d is equal to 2r। আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কেন্দ্র, বৃত্ত, ব্যাসার্ধ, পরিধি, জ্যা এবং ব্যাস। এখন আমরা বৃত্তের প্রথম উপপাদ্য অর্থাৎ 17 নম্বর উপপাদ্যটি দেখব। উপপাদ্যটি দেখার আগে একটা নিয়ম তোমাদের বলে রাখি। আমরা যখন উপপাদ্য বা সম্পাদ্য প্রমাণ করি, তখন দুইটি বিন্দু যোগ করার সময় এ বি যোগ করি বলি, কিন্তু লেখার সময় অবশ্যই এ কমা বি দিয়ে লিখতে হবে। যদি না লিখো, মার্কস কাটা যাবে। তাহলে শুরু করা যাক উপপাদ্য নাম্বার 17। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই জন্য শুরুতেই আমরা একটি বৃত্ত নিব, যার কেন্দ্র হবে ও এবং নাম এ বি সি। এখন ব্যাস নয় এমন একটি জ্যা ধরি এ বি। মনে করি এ বি জ্যাটির মধ্যবিন্দু হল এম। ও এম বিন্দু দুটি যোগ করি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এম রেখাংশটি এ বি জ্যায়ের উপর লম্ব। এবার আমরা অঙ্কন করব। অঙ্কনে আমরা ও এ এবং ও বি বিন্দুগুলি যোগ করব। এখন ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে এ এম ইজ ইকুয়াল টু বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। যেহেতু ও এ ও ও বি দুটি একই বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাই ও এ ইজ ইকুয়াল টু ও বি এবং ও এম ইজ ইকুয়াল টু ও এম, কারণ তারা সাধারণ বা একই বাহু। তাহলে অধ্যায় 6 দেখে আসা বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সর্বসম। আর আমরা জানি যে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের সবগুলি বাহু ও সবগুলি কোণ সমান হয়, তাই তাদের অন্য কোণগুলি অর্থাৎ কোণ ও এম এ এবং কোণ ও এম বিও সমান হবে। কিন্তু কোণ ও এম এ এবং কোণ ও এম বি এ বি রেখার এক পাশে অবস্থিত। আর আমরা জানি সরল রেখার যে কোনো এক পাশের কোণের মান 2 সমকোণ, আর তাই কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কিন্তু কোণ ও এম এ ও কোণ ও এম বি পরস্পর সমান, তাই আমরা লিখতে পারি কোণ ও এম এ প্লাস কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 2 সমকোণ, বা 2 কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। সমীকরণের দুই দিকেই 2 দিয়ে ভাগ করে পাই কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 1 সমকোণ। কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে
কোণ OMA ইজ ইকুয়াল টু কোণ OMB। সুতরাং আমরা পাই কোণ OMA ইজ ইকুয়াল টু কোণ OMB ইজ ইকুয়াল টু এক সমকোণ। যেহেতু OM বাহু কোণ OMA ও কোণ OMB এর মধ্যবর্তী রেখা এবং কোণ OMA ও কোণ OMB সমকোণ, তাই বলা যায় যে OM লম্ব AB। অতএব প্রমাণিত। তাহলে আমরা এই উপপাদ্যটি থেকে পাই যে কোনো বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। আবার এই কথাটা উল্টোভাবে বলা যায় যে জ্যা এর লম্ব দ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আর এটাই হলো বৃত্তের 1 নম্বর অনুসিদ্ধান্ত। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের প্রথম উপপাদ্য সম্পর্কে জানলাম। পরের পর্বে এর পরবর্তী উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। কেমন আছো বন্ধুরা? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং একটি উপপাদ্য নিয়ে। আজকে আমরা এর পরের উপপাদ্য এবং অনুশীলনী থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা 18 নম্বর উপপাদ্যটি দেখব। এর সাধারণ নির্বাচন হলো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন আমরা সাধারণ নির্বাচনে যা বলা আছে তাকে লেবেলিং করব। সাধারণ নির্বাচনে যেহেতু বৃত্ত এর কথা বলা হয়েছে, তাহলে শুরুতেই আমরা একটা বৃত্ত নিব যার কেন্দ্র হবে O। বৃত্তটির দুইটি জ্যা AB ও CD পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে যে AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ প্রমাণ করতে হবে যে O থেকে AB ও CD জ্যাদ্বয় সমদূরবর্তী। তাহলে বিশেষ নির্বাচনটা দেখে নাও। এবার আমরা অঙ্কন করব। O থেকে AB জ্যায়ের উপর OE লম্ব এবং CD জ্যায়ের উপর OF লম্ব আঁকি। এরপর OA বিন্দু এবং OC বিন্দু যোগ করি। তাহলে অঙ্কনে আমরা লিখব এভাবে। অঙ্কনে কমাগুলো দিতে ভুলো না কিন্তু। তাহলে প্রমাণ শুরু করা যাক। গত পর্বের 17 নম্বর উপপাদ্য থেকে আমরা জেনেছিলাম যে বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের মধ্যবিন্দুকে যোগ করলে যে রেখা পাবো তা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে একে উল্টো করে বললে বলা যায় কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে তা ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে। এবার দেখো এখানে OE AB এর উপর লম্ব, তাহলে E বিন্দু AB এর মধ্যবিন্দু। সুতরাং AE is equal to BE। একইভাবে OF CD রেখার উপর লম্ব, তাই CF is equal to DF। এখন AE is equal to BE বলে AE হবে AB এর অর্ধেক। ঠিক একই কারণে CF ও হবে CD এর অর্ধেক। তাহলে আমরা এটা লিখতে পারি। কিন্তু বিশেষ নির্বাচনে বলা ছিল AB is equal to CD, তাহলে half of AB is equal to half of CD। কিন্তু একটু আগেই দেখলাম যে AE is equal to half of AB এবং CF is equal to half of CD, আর তাই লিখতে পারি AE is equal to CF। এখন ত্রিভুজ OAE তে কোণ AEO 90 ডিগ্রি বলে ত্রিভুজ OAE একটি সমকোণী ত্রিভুজ। একইভাবে CFO ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে OA ও OC উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাই OA is equal to OC। কিন্তু OA ও OC সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই লেখা যায় অতিভুজ OA is equal to অতিভুজ OC। এখন ধাপ 2 থেকে পাই AE is equal to CF। কিন্তু আমরা জানি যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়, আর তাই ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF সর্বসম। আর আমরা জানি যে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের সবগুলি বাহু ও সবগুলি কোণ পরস্পর সমান হয়, তাই লিখতে পারি OE is equal to OF। কিন্তু OE ও OF হলো কেন্দ্র থেকে যথাক্রমে AB ও CD জ্যায়ের দূরত্ব, যারা পরস্পর সমান। মানে AB এবং CD জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত।
অতএব এভাবেই প্রমাণ করতে পারি যে AB এবং CD জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। এখন আমরা দেখব 19 নম্বর উপপাদ্যটি। কিন্তু মজার বিষয় হচ্ছে 19 নম্বর উপপাদ্যটি 18 নম্বরের ঠিক উল্টো। 18 নম্বর উপপাদ্যতে আমরা দেখেছিলাম যে যদি দুটি জ্যা সমান হয় তাহলে জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ যদি AB is equal to CD হয় তাহলে OE is equal to OF হবে। আর এখানে বলছি যদি বৃত্তের দুটি জ্যার দূরত্ব কেন্দ্র থেকে সমান হয় তাহলে জ্যা দুটি পরস্পর সমান হবে। অর্থাৎ যদি OE is equal to OF হয় তাহলে AB is equal to CD হবে। ঠিক 18 নম্বরের উল্টা। আমরা যদি দুটি উপপাদ্যকে তুলনা করি তাহলে দেখা যাবে যে উপপাদ্য দুটি যেহেতু একেবারেই একটি আরেকটির বিপরীত, তাই 19 নম্বর উপপাদ্যটি তোমরা একবার বই দেখলেই শিখে নিতে পারবে। তাই আমরা এখন অনুশীলনী থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা সমাধান করব, যেটা এসএসসি পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এটিতে প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তের বড় জ্যা কেন্দ্রের বেশি কাছে থাকে। বিশেষ নির্বাচনে আমরা আগের মতোই সাধারণ নির্বাচনে যা বলেছে তা লেবেলিং করব। সাধারণ নির্বাচনে যেহেতু বৃত্তের কথা বলা হয়েছে, তাহলে শুরুতেই আমরা একটি বৃত্ত নেই যার কেন্দ্র O, এর নাম দেই ABCD। এই বৃত্তটির দুইটি জ্যা AB ও CD এমন যে AB is greater than CD। তাহলে প্রমাণ করতে হবে যে AB জ্যাটি CD জ্যা হতে কেন্দ্রের কাছাকাছি আছে। তাহলে বিশেষ নির্বাচনটি দেখে নাও। এখন আমরা অঙ্কন করব। অঙ্কনে আমরা OA এবং OC যোগ করব আর এটা লিখব। এখন আমরা প্রমাণটা দেখব। O কেন্দ্র হতে OE রেখাংশ AB এর উপর লম্ব। আর আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর তাই আমরা লিখতে পারি যে AE is equal to BE is equal to half of AB। একে আমরা নাম দেই 1 নং সমীকরণ। একইভাবে লেখা যায় CF is equal to DF is equal to half of CD। একে আমরা নাম দেই 2 নং সমীকরণ। এখন ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF এ একটি কোণ সমকোণ বলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ OAE এ OA square is equal to OE square plus AE square এবং ত্রিভুজ OCF এ OC square is equal to OF square plus CF square। কিন্তু OA এবং OC একই বৃত্তের ব্যাসার্ধ। এখন উভয় দিকে বর্গ করে পাই এটা। এখন OA ও OC এর মান বসিয়ে এটা পাই, আর পাশ পরিবর্তন করে ফাইনালি এটা পাচ্ছি। একে আমরা নাম দেই 3 নং সমীকরণ। এখন আমরা শুরুতেই যেহেতু বলেছিলাম যে একটি জ্যা আকারে বড়, অর্থাৎ AB is greater than CD। এখন উভয় পক্ষে হাফ গুণ করব, হাফ AB ও হাফ CF এর মান বসাবো, উভয় পক্ষকে বর্গ করব, পাশ পরিবর্তন করব, সমীকরণ 3 এর মান বসাবো, আবার পাশ পরিবর্তন করে বর্গমূল করে এটা পাবো। এখানে যেহেতু OE কেন্দ্র থেকে AB এর দূরত্ব বোঝাচ্ছে এবং OF কেন্দ্র থেকে CD এর দূরত্ব বোঝাচ্ছে, তাই বলা যায় যে কেন্দ্র হতে AB এর দূরত্ব কেন্দ্র হতে CD এর দূরত্ব এর থেকে ছোট। অতএব প্রমাণিত। আজকে এই পর্যন্তই। আজকে আমরা বৃত্ত এর দুইটি উপপাদ্য ও অনুশীলনী এর গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করলাম। পরবর্তী পর্বের লেসনগুলো দেখার আমন্ত্রণ রইল। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। গত পর্বে আমরা 18 নম্বর উপপাদ্য ও অনুশীলনী থেকে একটি সমস্যার সমাধান দেখেছিলাম। আজকে আমরা আলোচনা করব বৃত্তচাপ, বৃত্তের কিছু কোণ এবং এই সম্পর্কিত উপপাদ্য নিয়ে। শুরুতেই আমরা বৃত্তচাপ নিয়ে যাব। বৃত্তচাপের সংজ্ঞা হলো বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর মাঝখানে অংশকে বৃত্তচাপ বলে। যেমন এই বৃত্তটির পরিধির উপর দুটি বিন্দু A ও B, এই বিন্দু দুটি পরিধিকে দুইটি অংশে ভাগ করেছে। পরিধির এই প্রত্যেকটি অংশকে বলা হয় বৃত্তচাপ। এই দুই অংশের বড় অংশটিকে বলা হয় অধিচাপ আর ছোট অংশটিকে বলা হয় উপচাপ। আর বিন্দু দুইটি যদি বৃত্তের ব্যাসের দুই প্রান্তে হয় তবে তা পরিধিকে সমান দুই ভাগে ভাগ করে। বৃত্তের এই সমান সমান অংশকে বলা হয় অর্ধবৃত্ত। প্রথমেই দেখে নেই কেন্দ্রস্থ কোণ কি। যদি একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তবে ওই কোণটিকে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলে। ফর এক্সাম্পল, ABC বৃত্তের একটি চাপ AB। যদি AB চাপটির দুই প্রান্তকে কেন্দ্রের সাথে যোগ করা হয় তাহলে একটি কেন্দ্রস্থ কোণ তৈরি হয়। এখন আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে জানব।
বৃত্তের দুইটি জ্যা যদি বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে ছেদ করে তবে জ্যা দুইটির মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। একটু সিম্পল করে বলি, ফর এক্সাম্পল এসি ও বিসি পরিধির উপর সি বিন্দুতে মিলিত হয়ে একটি বৃত্তস্থ কোণ এসিবি তৈরি হয়। কোন চাপ যখন কেন্দ্রের উপর কেন্দ্রস্থ কোণ বা পরিধির উপর বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তখন উৎপন্ন কোণটি ওই চাপের উপর অবস্থিত বা দাঁড়িয়ে আছে বা দণ্ডায়মান বলা হয়। শুনতে অনেক কঠিন লাগছে, কিন্তু দণ্ডায়মান শব্দটা তোমাদের জেনে রাখা উচিত, কারণ পরীক্ষায় এরকম ভাষা ব্যবহৃত হয়। যেমন বৃত্তস্থ কোণ এসিবি অথবা কেন্দ্রস্থ কোণ এওবি এবি চাপের উপর দণ্ডায়মান বা দাঁড়িয়ে আছে বলা যায়। একটি বৃত্তে একটি চাপ অনেকগুলো বৃত্তস্থ কোণ তৈরি করতে পারলেও কেন্দ্রস্থ কোণ তৈরি করতে পারে শুধুমাত্র একটি। যেমন এখানে এবিসি চাপের উপর কোণ ডি, কোণ ই, এফ, জি সবগুলি বৃত্তস্থ কোণ হলেও কেন্দ্রস্থ কোণ হবে একটি, আর সেটি হলো কোণ এ ও সি। আবার একাধিক চাপ একই সাথে একটি বৃত্তে আলাদা আলাদা কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ তৈরি করতে পারে। যেমন এবি চাপের উপর এওবি কেন্দ্রস্থ কোণ এবং এইবি বৃত্তস্থ কোণ। আবার একই বৃত্তের ভেতর সিডি চাপের উপর সিওডি কেন্দ্রস্থ কোণ এবং সিএফডি বৃত্তস্থ কোণ। এবার তাহলে এতক্ষণ যে কনসেপ্টগুলো শিখলাম সেই সম্পর্কিত উপপাদ্যগুলো দেখে আসি। প্রথমেই আমরা 20 নম্বর উপপাদ্যটি দেখব। উপপাদ্যটি শুরু করার আগে প্রথমেই বলে নেই, প্রত্যেক উপপাদ্য বোঝানোর সময় আমাদের বাম পাশে যে লেখাগুলো আসবে পরীক্ষায় সেগুলো তোমাদের হুবহু লিখতে হবে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমেই ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত নিই। বৃত্তটির পরিধির উপর দুটি বিন্দু বি ও সি, তাহলে বিসি হলো বৃত্তটির একটি চাপ। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইজ ডাবল অফ কোণ বিএসি। উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা এক্সট্রা ভাবে এডি রেখাংশ এমন ভাবে আঁকবো যা কেন্দ্র দিয়ে যায়। তাহলে প্রমাণ শুরু করা যাক। আমরা 6 নম্বর চ্যাপ্টারে শিখে এসেছি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফল সমান, যেটা তোমরা ডায়াগ্রামে এখানে দেখতে পাচ্ছ। যেমন এখানে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিওডি, তাহলে অন্তস্থ কোণ দুটি হবে কোণ বিএও ও কোণ এবিও। সো আমরা লিখতে পারি বহিস্থ কোণ বিওডি ইজ ইকুয়াল টু অন্তস্থ কোণ বিএও প্লাস এবিও। আবার আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, সুতরাং ত্রিভুজ এ ও বি তে ও এ ইজ ইকুয়াল টু ও বি। আবার সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। সেই সূত্রে আমরা তাহলে বলতে পারি ত্রিভুজ এ ও বি তে কোণ বিএও ইজ ইকুয়াল টু কোণ এবিও। এখন ধাপ 1 এ আমরা ধাপ 2 এর মান বসিয়ে পাই কোণ বিওডি ইজ ইকুয়াল টু কোণ বিএও প্লাস কোণ বিএও। তার মানে কোণ বিওডি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএও। একইভাবে ত্রিভুজ এওসি যেটা অন্য পাশে আছে সেখানেও প্রমাণ করা যায় যে কোণ সিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ সিএও। ধাপ 3 ও 4 এই দুটোতে পাওয়া সমীকরণ দুইটি যোগ করে পাই কোণ বিওডি প্লাস কোণ সিওডি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএও প্লাস 2 কোণ সিএও। দুই কমন নিলে পাই কোণ বিওডি প্লাস সিওডি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএও প্লাস কোণ সিএও। কিন্তু কোণ বিওডি প্লাস কোণ সিওডি ইজ ইকুয়াল টু কোণ বিওসি এবং কোণ বিএও প্লাস কোণ সিএও ইজ ইকুয়াল টু কোণ বিএসি। সুতরাং লিখতে পারি যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএসি। অতএব প্রমাণিত। এই উপপাদ্যটি পরীক্ষায় উল্টা করেও দিতে পারে, অর্থাৎ প্রমাণ করতে হতে পারে যে বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেই ক্ষেত্রে সবকিছু একইভাবে থাকবে, শুধু বিশেষ নির্বাচন কিছু পরিবর্তন হবে এবং সবার শেষে অতিরিক্ত একটি লাইন যুক্ত হবে। চলো সেটা দেখে নিই। বিশেষ নির্বাচনটি হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কোণ বিএসি বৃত্তস্থ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ বিওসি এবং প্রমাণের জন্য আগের প্রমাণের শেষ লাইনের পরে এই লাইনটি যোগ করতে হবে।
তাহলে আজকের লেকচারে আমরা বৃত্তচাপ, কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ এবং একটি উপপাদ্য শিখলাম। আগামী পর্বে এ সম্পর্কিত আরো কিছু উপপাদ্য শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আগামী লেসনে দেখা হবে। সেই লেসনে দেখা হবে। ভালো থেকো সবাই। স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। গত পর্বে আমরা বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ সম্পর্কে জেনেছিলাম এবং 20 নাম্বার উপপাদ্যটি দেখেছিলাম। আজকে আমরা এর পরের দুইটি উপপাদ্য ও অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা শিখে নিব। প্রথমেই আমরা 21 নাম্বার উপপাদ্যটি দেখব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ আছে সবগুলো সমান হবে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একটি চাপ হলো বিসিডি। এই বিসিডি চাপের উপর অবস্থিত দুইটি বৃত্তস্থ কোণ হলো কোণ বিইডি ও কোণ বিএডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বিইডি ইজ ইকুয়াল টু কোণ বিএডি। এখন উপপাদ্যটি প্রমাণের জন্য ও বি বিন্দু এবং ও ডি বিন্দুগুলো যোগ করব। তাহলে প্রমাণ শুরু করা যাক। বৃত্তে বিসিডি চাপের কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। তোমরা আগের লেসনে প্রমাণ করে এসেছো যে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। তাই লেখা যায় কোণ বিওডি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএডি। একে আমরা নাম দেই সমীকরণ 1। একইভাবে লেখা যাবে কোণ বিওডি ইজ ইকুয়াল টু 2 কোণ বিইডি। একে আমরা নাম দেই সমীকরণ 2। যেহেতু সমীকরণ 1 ও 2 এ কোণ BOD আছে, তাই সমীকরণ 1 ও 2 কে তুলনা করে পাই
2 কোণ BAD is equal to 2 কোণ BED। দুই পাশে 2 কাটাকাটি করে পাই কোণ BAD is equal to কোণ BED। অর্থাৎ একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ দুইটি সমান, অতএব প্রমাণিত। এখন আমরা পরবর্তী উপপাদ্যটি দেখব। এটি হচ্ছে উপপাদ্য নাম্বার 22। এখানে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে জানতে আগের লেসনটি দেখে আসতে পারো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস। AB ব্যাসটি পরিধিকে দুই সমান চাপে ভাগ করেছে। AB চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। এখানে বৃত্তস্থ কোণ ACB ব্যাসের উপর বা অর্ধেক বৃত্তের উপর অবস্থিত বলে এই বৃত্তস্থ কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। তাহলে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ ACB সমান এক সমকোণ। উপপাদ্যটি প্রমাণের জন্য AB এর যে পাশে C বিন্দু আছে তার বিপরীত দিকে একটি D বিন্দু নেই। এখন ADB চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হলো ACB এবং কেন্দ্রস্থ কোণ হলো AOB। কিন্তু আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং বৃত্তস্থ কোণ ACB is equal to half of কেন্দ্রস্থ কোণ AOB। একে আমরা নাম দেই সমীকরণ 1। কিন্তু AOB কোণটি একটি সরলরেখার উপর হয় এটি একটি সরল কোণ, অর্থাৎ এর মান হবে 2 সমকোণ। অতএব কোণ AOB is equal to 2 সমকোণ। তাহলে আমরা 1 নং সমীকরণে কোণ AOB সমান 2 সমকোণ বসিয়ে পাই এটা। 2 কাটাকাটি করে পাই কোণ ACB is equal to 1 সমকোণ। অর্থাৎ অর্ধেক বৃত্তের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান 1 সমকোণ বা অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। অতএব এটা প্রমাণিত। এবার আমরা অনুশীলনী থেকে খুব গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা এর সমাধান দেখব। সমস্যাটি হলো ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD চতুর্ভুজটি আবদ্ধ অবস্থায় আছে। একে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। চতুর্ভুজটির ACBD কর্ণ দুটি E বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে কোণ AOB প্লাস কোণ COD is equal to 2 কোণ AEB। তাহলে বিশেষ নির্বাচনে আগের সবকিছুই থাকবে, শুধু OA, OB, OC এবং OD যোগ করতে হবে। তোমরা জানো যে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ADB। তাই লিখতে পারি কোণ AOB is equal to 2 into কোণ ADB। একইভাবে CD চাপের উপর কেন্দ্রস্থ কোণ COD এবং বৃত্তস্থ কোণ DAC কে আমরা লিখতে পারি কোণ COD is equal to 2 into কোণ DAC। এখন সমীকরণ 1 ও 2 যোগ করলে পাই কোণ AOB প্লাস কোণ COD is equal to 2 কোণ ADB প্লাস 2 কোণ DAC। 2 কমন নিয়ে লিখতে পারি 2 কোণ ADB প্লাস কোণ DAC। আবার কোণ ADB ও কোণ DAC এর বদলে লিখতে পারি কোণ ADE ও কোণ DAE। এখন ত্রিভুজ ADE এ বহিস্থ কোণ AEB এবং বিপরীত কোণ অন্তস্থ কোণ ADE ও কোণ DAE। আর আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। তাই কোণ ADE প্লাস কোণ DAE এর জায়গায় লিখতে পারি কোণ AEB। সুতরাং কোণ AOB প্লাস কোণ COD is equal to 2 কোণ AEB। অতএব উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। আজকে আমরা শিখলাম উপপাদ্য 21, 22 এবং অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা। পরের লেসনে নতুন কিছু শিখবো, সেই লেসনে দেখা হবে। ভালো থেকে সবাই। কি অবস্থা স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে উপপাদ্য 21 ও 22 দেখেছিলাম। আজকের পর্বে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ ও এ সম্পর্কিত উপপাদ্য সম্পর্কে জানবো। শুরুতে আমরা দেখব বৃত্তস্থ চতুর্ভুজ কি। যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজও বলে। যেমন এই বৃত্তের পরিধির উপর 4টি পয়েন্ট ABCD এই 4টি বিন্দু নিয়ে যদি একটি চতুর্ভুজ আঁকি তাহলে এই ABCD চতুর্ভুজই বৃত্তস্থ চতুর্ভুজ।
খেয়াল করো, বৃত্তস্থ চতুর্ভুজ সাধারণ চতুর্ভুজের মতো হলেও এটি বৃত্তের ভিতরে থাকে, তাই এর বিশেষ কিছু ধর্ম থাকবে। আজকের লেসনে আমরা এই ধর্মগুলো উপপাদ্যের মাধ্যমে জানব। প্রথমেই আমরা দেখি 23 নম্বর উপপাদ্যটি। উপপাদ্যটি শুরু করার আগে বলে নেই, প্রত্যেক উপপাদ্য বোঝানোর সময় আমার বাম পাশে সাধারণ নির্বাচন থেকে যে লেখাগুলো আসবে, পরীক্ষায় সেগুলো তোমাদের হুবহু লিখতে হবে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের যোগফল দুই সমকোণের সমান। প্রথমেই আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই। বৃত্তটির পরিধির উপর এ বি সি ডি 4টি পয়েন্ট নিয়ে একটি চতুর্ভুজ আঁকি। তাহলে চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হবে। এই অন্তর্লিখিত চতুর্ভুজটির একটি কোণ এ বি সি এর বিপরীত কোণ এডিসি, আবার কোণ বিএডি এর বিপরীত কোণ বিসিডি। তাহলে প্রমাণ করতে হবে কোণ এবিসি এবং কোণ এডিসি এর যোগফল দুই সমকোণ এবং কোণ বিএডি ও কোণ বিসিডি এর যোগফল দুই সমকোণ। উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা ও এ এবং ও সি বিন্দুগুলি যোগ করব। তাহলে প্রমাণ শুরু করা যাক। এখানে এবিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি, কারণ কোণটি কেন্দ্রে তৈরি হয়েছে, এবং বৃত্তস্থ কোণ এডিসি, কারণ কোণটি পরিধির উপরে কোনো বিন্দুতে তৈরি হয়েছে। তোমরা জানো যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই লিখতে পারি যে কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ এডিসি। এখন এডিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি, কিন্তু এখানে এওসি কোণটি প্রবৃদ্ধ কোণ, কারণ এটি দুই সমকোণের থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট। তাই লিখতে পারি যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু বৃত্তস্থ কোণ এবিসি। এখানে আমরা ধাপ 1 এবং ধাপ 2 থেকে প্রাপ্ত সমীকরণ দুটি যোগ করে পাই কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 কোণ এডিসি প্লাস কোণ এবিসি। আমরা এটির নাম দেই সমীকরণ 1। কিন্তু চিত্র থেকে আমরা দেখতে পাই যে কোণ এওসি এবং প্রবৃদ্ধ কোণ এওসি এর যোগফল একটি বিন্দুর চারিদিকে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ তাদের যোগফল 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি ইজ ইকুয়াল টু 4 সমকোণ। এটিকে আমরা নাম দিব সমীকরণ 2। এখন সমীকরণ 2 এর মান সমীকরণ 1 এর ভিতরে বসিয়ে পাই 2 ইনটু কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল টু 4 সমকোণ। এই সমীকরণকে 2 দ্বারা ভাগ করলে পাই কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। একইভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বৃত্তের পরিধির উপর অবস্থিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। অতএব উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। এখন আমরা উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 24-এ বলা হয়েছে যে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়, অর্থাৎ একই বৃত্তের পরিধিতে থাকে। প্রথমেই এবিসিডি একটি চতুর্ভুজ নেই। ধরি এবিসিডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ এবিসি ও কোণ এডিসি সম্পূরক, অর্থাৎ এদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এবিসিডি সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা প্রমাণ করতে পারলেই হবে। উপপাদ্যটি প্রমাণের জন্য এবিসি বিন্দু 3টি দিয়ে যায় এরকম একটি বৃত্ত আঁকব। যেহেতু এবিসি বিন্দু 3টি সমরেখ নয়, তাই বিন্দু 3টি দিয়ে যায় এরূপ একটি ও কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। মনে করি নতুন আঁকা বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। এখন সিই বিন্দু দুইটি যোগ করি। তাহলে প্রমাণ শুরু করা যায়। যেহেতু অঙ্কনে আমরা বলেছিলাম যে ই বিন্দুটি পরিধির উপর আছে এবং বিশেষ নির্বাচনে বলেছিলাম এ বি সি বিন্দুগুলো সমবৃত্ত, তাই এ বি সি ই হবে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজে কোণ এ বি সি এর বিপরীত কোণ এইসি। আর আগের উপপাদ্যতেই দেখেছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের যোগফল 2 সমকোণের সমান। তাই লেখা যায় কোণ এবিসি
প্লাস কোণ AEC ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কিন্তু বিশেষ নির্বাচনে দেওয়া আছে ABCD চতুর্ভুজের কোণ ABC প্লাস কোণ ADC ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এখন আমরা এই সমীকরণ দুইটি তুলনা করে পাই কোণ ABC প্লাস কোণ AEC ইজ ইকুয়াল টু 2 সমকোণ ইজ ইকুয়াল টু কোণ ABC প্লাস কোণ ADC। সমীকরণটির দুই দিকে একই কোণ ABC ও 2 সমকোণ বাদ দিলে পাই কোণ AEC ইজ ইকুয়াল টু কোণ ADC। এখন যেহেতু AEC ও ADC কোণ দুইটি সমান, তাই E এবং D পয়েন্ট দুইটি ভিন্ন হতে পারে না। সুতরাং E বিন্দু অবশ্যই D বিন্দুর সাথে মিলে যাবে, অর্থাৎ D বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। অতএব প্রমাণ হলো যে ABCD বিন্দু চারটি সমবৃত্ত। আজকের পর্বে আমরা শিখলাম বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে এবং এ সম্পর্কিত দুইটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। আগামী হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ সম্পর্কিত উপপাদ্যগুলো দেখেছিলাম। আজকে দেখব বৃত্তের স্পর্শক, ছেদক এবং এ সম্পর্কিত উপপাদ্যগুলো। আমরা যদি একটি বৃত্ত ও একটি সরল রেখাকে একই তলে রাখি তাহলে তিনটি ঘটনা ঘটতে পারে। এক, সরল রেখাটি বৃত্তকে স্পর্শ করবে না, অর্থাৎ এদের মাঝে কোনো কমন পয়েন্ট থাকবে না। দুই, সরল রেখাটি বৃত্তের উপর দিয়ে চলে যাবে, যেমন AB সরল রেখাটি বৃত্তের উপর দিয়ে চলে গেছে। এখানে সরল রেখাটি বৃত্তের পরিধিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুগুলিকে বলা হয় ছেদ বিন্দু, আর সরল রেখাটিকে বলা হয় বৃত্তের ছেদক। তিন, সরল রেখাটি বৃত্তের পরিধিকে যে কোনো একটি বিন্দুতে টাচ করবে, যেমন AB সরল রেখাটি বৃত্তকে C বিন্দুতে স্পর্শ করেছে। এই বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু, আর এই সরল রেখাকে বলা হয় বৃত্তের স্পর্শক। এখন যদি এই তিনটি ঘটনা নিয়ে ভাবি তাহলে কিছু ফ্যাক্টস বের করতে পারি, যেমন সমতলে একটি সরল রেখা এবং একটি বৃত্ত সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। বৃত্তের প্রত্যেক ছেদকের ছেদ বিন্দু দুটির মাঝখানের অংশ বৃত্তের ভিতরে থাকে। একটি সরল রেখা একটির বেশি বৃত্তের ছেদক বা স্পর্শক হতে পারে। কোনো সরল রেখা যদি দুই বা তার বেশি বৃত্তকে ছেদ করে তাকে সাধারণ ছেদক বলা হয়। একইভাবে কোনো সরল রেখা যদি একটির বেশি বৃত্তকে টাচ করে তবে তাকে সাধারণ স্পর্শক বলে। এখন সাধারণ স্পর্শক আছে এরকম দুটি বৃত্ত যদি স্পর্শকের একই পাশে থাকে তবে এই সাধারণ স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলে, আর এভাবে স্পর্শ করাকে বলা হয় অন্তঃস্পর্শ। আবার যদি এর উল্টো হয়, অর্থাৎ বৃত্ত দুটি যদি স্পর্শকের দুই পাশে থাকে তাহলে এই রকম স্পর্শকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়, আর এইভাবে স্পর্শ করাকে বহিঃস্পর্শ করা বলে। এখন আমরা উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা হলে তার স্পর্শ বিন্দু দিয়ে আঁকা ব্যাসার্ধের উপর লম্ব হবে। প্রথমেই একটি বৃত্ত নেই যার কেন্দ্র O, পরিধির উপরে একটি বিন্দু P এবং P বিন্দুতে একটি স্পর্শক PT। তাহলে OP হলো P বিন্দু দিয়ে যায় এরকম একটি ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে PT OP ব্যাসার্ধের উপর লম্ব। অঙ্কনে আমরা PT স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু Q নেই এবং OQ যোগ করি। তাহলে প্রমাণ শুরু করা যাক। বৃত্তের P বিন্দুতে PT একটি স্পর্শক। আমরা জানি যে কোনো স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তাই PT স্পর্শকের P বিন্দু ছাড়া অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং Q বিন্দুটিও বৃত্তের বাইরে থাকবে। ছবি থেকে দেখা যায় যে OQ রেখা বৃত্তের ব্যাসার্ধ OP এর চেয়ে বড়। P বিন্দু ছাড়া PT এর উপর সকল Q বিন্দুর জন্য এই কথাটি সত্য। এখন যদি Q বিন্দুটিকে ধীরে ধীরে P বিন্দুর কাছে আনতে থাকি তাহলে দেখতে পাবো যে OQ এর সাইজ ছোট হতে থাকবে, কিন্তু OP কে ক্রস করার সাথে সাথে OQ আবার বড় হতে থাকবে। অর্থাৎ Q বিন্দু যখন P বিন্দুতে থাকবে তখনই OQ এর দৈর্ঘ্য সব থেকে ছোট হবে। অর্থাৎ কেন্দ্র থেকে PT স্পর্শকের মধ্যে সবচেয়ে ছোট দূরত্বই হলো OP। আর তোমরা অলরেডি জানো যে কোনো বিন্দু থেকে একটি সরল রেখার সব থেকে ছোট দূরত্বই হলো লম্ব দূরত্ব। সুতরাং PT এর উপর OP লম্ব, অতএব প্রমাণিত। এখন উপপাদ্য 26 দেখব। এখানে বলা হয়েছে যে বৃত্তের বাহিরের কোনো বিন্দু থেকে যদি দুইটি স্পর্শক আঁকা হয় তবে স্পর্শক দুইটি সমান হবে। ABC বৃত্তের কেন্দ্র O আর বাহিরের একটি বিন্দু P। PA এবং PB রেখা দুটি বৃত্তের A ও B বিন্দুতে স্পর্শক। তাহলে প্রমাণ করতে হবে যে PA এবং PB সমান। অঙ্কনে আমরা OA, OB এবং OP যোগ করব। তাহলে প্রমাণ শুরু করা যাক। তোমরা জানো যে স্পর্শক স্পর্শ বিন্দু দিয়ে আঁকা ব্যাসার্ধের উপর লম্ব।
এখানে পি এ স্পর্শক এবং ও এ এমন একটি ব্যাসার্ধ যা স্পর্শবিন্দু এ দিয়ে যায়। অতএব পি এ লম্ব ও এ। সুতরাং কোণ পি এ ও সমান এক সমকোণ। একই কারণে কোণ পি বি ও সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি দুটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ দুটির অতিভুজ ওপি, যা দুই ত্রিভুজের মধ্যেই কমন, অর্থাৎ সাধারণ বাহু। অন্যদিকে ত্রিভুজ পি ও বি এর ও বি বাহু এবং পি ও এ এর ও এ বাহুও একই বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের সকল ব্যাসার্ধ সমান বলে ও এ সমান ও বি হবে। আমরা জানি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সুতরাং লিখতে পারি ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও সর্বসম। আর দুইটি ত্রিভুজ সর্বসম হলে তাদের প্রত্যেকটি অনুরূপ বাহু ও কোণ সমান হয় বলে লেখা যায় পি এ এবং পি বি সমান। কিন্তু পি এ ও পি বি হলো পি বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব, অতএব প্রমাণিত। এখন আমরা উপপাদ্য 27 দেখব। এখানে বলা হয়েছে যে দুইটি বৃত্ত একে অপরকে বাহিরের দিক থেকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র ও স্পর্শ বিন্দু সমরেখ হবে, মানে একই সরল রেখায় থাকবে। প্রথমেই এমন দুইটি বৃত্ত নেই যাদের কেন্দ্র এ ও বি এবং এরা ও বিন্দুতে বাহিরের দিক থেকে স্পর্শ করে। এ ও বি বিন্দু তিনটি একই রেখায় আছে, এটি প্রমাণ করতে হবে। অঙ্কনে ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পি ও কিউ আঁকি, ও এ আর ও বি যোগ করি। তোমরা অলরেডি দেখেছো স্পর্শক স্পর্শ বিন্দু দিয়ে আঁকা ব্যাসার্ধ একে উপরের উপর লম্ব। তাহলে ও এ ব্যাসার্ধটি পি ও কিউ স্পর্শকের উপর লম্ব হবে। সুতরাং কোণ পি ও এ সমান এক সমকোণ। একই কারণে কোণ পি ও বি সমান এক সমকোণ। এই সমীকরণ দুটিকে যোগ করলে পাই কোণ পি ও এ প্লাস কোণ পি ও বি সমান এক সমকোণ প্লাস এক সমকোণ ইজ ইকুয়াল টু দুই সমকোণ। কিন্তু কোণ পি ও এ এবং কোণ পি ও বি যোগ করলে হয় কোণ এ ও বি। অতএব কোণ এ ও বি একটি সরল কোণ, আর সরল কোণের উপরে থাকা সকল বিন্দু একই সরল রেখায় থাকবে, অর্থাৎ সমরেখ হবে। সুতরাং এ ও বি বিন্দু তিনটি সমরেখ, অতএব প্রমাণিত। আজ আমরা দেখলাম স্পর্শক, ছেদক এবং এ সম্পর্কিত উপপাদ্যগুলো। দেখা হবে পরের লেসনে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বৃত্তের স্পর্শক, ছেদক এবং এই সম্পর্কিত উপপাদ্যগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব বৃত্তের সম্পাদ্য নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম সম্পাদ্যে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। এজন্য আমরা কেন্দ্র ছাড়া একটি বৃত্ত বা বৃত্তচাপ নেই যার কেন্দ্র আঁকতে হবে। বৃত্তে বা বৃত্তচাপটিতে তিনটি বিন্দু এ বি সি নিই। এ বি এবং বি সি যোগ করি। এ বি ও বি সি যা দুইটির লম্বদ্বিখণ্ডক যথাক্রমে ই এফ ও জি এইচ রেখাংশ দুইটি টানি। লম্বদ্বিখণ্ডক আঁকা যদি ভুলে গিয়ে থাকো তবে লেসন 7.1 দেখে আসতে পারো। মনে করি ই এফ ও জি এইচ লম্বদ্বিখণ্ডক দুইটি একে অপরকে ও বিন্দুতে ছেদ করে। সুতরাং ও বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র। এবারের সম্পাদ্যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে বলা হয়েছে। প্রথমেই ধরে নেই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি। পি বিন্দু থেকে ওই বৃত্তে স্পর্শক আঁকতে হবে। প্রথমে পি এবং ও বিন্দু যোগ করে পি ও রেখাংশের লম্বদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে মধ্যবিন্দু এম পাওয়া যাবে। এখন এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। নতুন আঁকা বৃত্তটি আগের বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ পি এবং বি পি যোগ করি। তাহলে এ পি বি পি রেখা দুটি বৃত্তের স্পর্শক। এই সম্পাদ্যটিতে বলা হয়েছে এ বি সি একটি ত্রিভুজ। এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি ও সি বিন্দু দিয়ে যায়। এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহু এ বি ও এ সি এর সমদ্বিখণ্ডক আঁকি। যাদের নাম দিই ই এম ও এফ এন। ই এম ও এফ এন একে অপরকে ও বিন্দুতে ছেদ করে। এখন এ ও যোগ করি। ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে বৃত্তটি এ বি ও সি বিন্দু দিয়ে যাবে এবং এই বৃত্তটি ত্রিভুজ এবিসি এর একটি পরিবৃত্ত। এবারে সম্পাদ্যে বলা আছে এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজের ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা বিসি, সিএ ও এবি বাহু তিনটির প্রত্যেকটিকে স্পর্শ করে।
প্রথমে আমরা কোণ ABC ও কোণ ACB এর সমদ্বিখণ্ডক আঁকি। এদের নাম দেই যথাক্রমে BL ও CM। ধরে নেই যে এরা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম O। O থেকে BC এর ওপর একটি লম্ব আঁকি। এই লম্ব BC কে D বিন্দুতে ছেদ করে। এখন O কে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি নিম্নেয় অন্তর্বৃত্ত, কারণ তা ত্রিভুজের সব কয়টি বাহুকেই স্পর্শ করেছে। এই সম্পাদ্যে ABC ত্রিভুজের একটি বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বাড়ানো অংশকে স্পর্শ করে। আঁকার শুরুতেই AB ও AC বাহু দুটিকে যথাক্রমে D ও F পর্যন্ত বাড়াবো। এরপর আমরা কোণ DBC ও কোণ FCB এর সমদ্বিখণ্ডক আঁকব। এদের নাম দিব যথাক্রমে BM ও CN। ধরি এরা একে অপরকে E বিন্দুতে ছেদ করে। এখন E থেকে BC এর উপর একটি লম্ব আঁকি, যা BC কে H বিন্দুতে ছেদ করে। এখন E কে কেন্দ্র করে EH এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। তাহলে এটি ABC ত্রিভুজের বহির্বৃত্ত। তাহলে আজ আমরা বৃত্তের সম্পাদ্যগুলো দেখলাম। আগামী লেসনে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থেকো।